নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকেই বলে ভালো নেই, সত্যিই কেউ ভালো নেই। কারণ কেউ রোগে মরছে, কেউ শোকে মরছে। কী দিন এলো, শুধু মানুষ মরছে আর কেউ বা গুলি খেয়ে মরছে। হ্যাঁ বন্ধুরা, এমন একটা চাঞ্চল্য ঘটনা নিয়ে এসেছি। শুধু চারিদিকে শুনুন মানুষের কান্না, মানুষের মৃতদেহ, হাহাকার। এই যে মেয়েটি বসে আছে, পাশে তার স্বামীর দেহ নিয়ে বসেই আছে। আর কি হয়েছে এনার সাথে ঘটনা, চলুন শুনে নিই। যিনি মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন, ওইখানে বিয়ের পর কাশ্মীরের পাহেলগামে বেড়াতে এসেছিলেন তারা। যদিও এই নারী তখনও তার বিয়ের চুড়ি পরেছিলেন। 6 দিনের বিয়ে, কাশ্মীরে ঘুরতে এলো বলেই জীবনটা দিতে হলো। শুধু মেয়েটির স্বামী না, কাশ্মীরে ঘুরতে গিয়ে 26 জনের মৃত্যু, তাও আবার হিন্দু না মুসলিম বেছে বেছে তাদেরকে গুলি করা হয়েছে। মৃতদেহের শেষ শ্রদ্ধা জানাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলুন দেখে নিই। পেহেলগাঁওয়ে অমিত শাহ গতকালই তিনি শ্রীনগরে পৌঁছে গিয়েছিলেন। 26 জনের মৃত্যু হয়েছে, তাদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল থেকে কম্বিং অপারেশন চলছে। এখনো একটা বাইক পাওয়া গেছে, কিন্তু বাইকটার যে কে মালিক সেটাই খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাওয়া মুশকিল। ভূস্বর্গ স্বপ্নের মতো সুন্দর, সেখানে ঘটল দুঃস্বপ্ন। বেড়াতে গিয়ে মারা গেছে 26 জন। 26 জনের মধ্যে তো সবাই দেখানো যাবে না, তাই 3 জনকে দেখাবো। আর এর আগে আরেকজনকে দেখিয়েছি। কাশ্মীরের পহেলগাঁও পাইন বনে মোড়া উপত্যকা, চারপাশে প্রকৃতির সৌন্দর্যের ছড়াছড়ি। সেই পহেলগাঁও কাঁদছে, বুকটা গুলিতে ঝাঁঝরা। জঙ্গি হামলায় নিহত 26, এর মধ্যে 3 জন জঙ্গি হামলায় নিহত 26 জন, এই 3 জনই ছিল পশ্চিমবঙ্গের। এই দৃশ্য কি চোখে দেখা যায়? কেউ বলছে মেরে পতিকে বাঁচালো, না আমার স্বামীকে বাঁচাও। আবার কেউ বলছে আমার ছেলে আমার মুখে অন্ন তুলে দেয়। সত্যি এই যে খুব কষ্টকর দৃশ্য। আমার ছেলে আমাদের অন্ন জোগাড় করতো, মেরে চিকেনের টুকরা পশ্চিমবঙ্গের মধ্যে যে 3 জন মারা গেছে, প্রথম হলো বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, দ্বিতীয় বেহালার সুমিত গুহ, পুরুলিয়ার মনীষ রঞ্জন মি। বিতান অধিকারী, ওনার কর্মজীবন কি ছিল, উনি পেশায় কি ছিলেন, চলুন দেখি। বিতান অধিকারী আমেরিকার ফ্লোরিডায় তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। স্ত্রী সোহিনী ও 3.5 বছরের ছেলে হৃদানকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান 16 এপ্রিল। ফেরার কথা ছিল বৃহস্পতিবার, মানে আজ। তার আগেই মঙ্গলবার সব শেষ হয়ে গেল। ফেরার কথা ছিল বৃহস্পতিবার, তার আগে মঙ্গলবার সব শেষ। জঙ্গিদের গুলিতে নিহত পিতা। তো চলুন বন্ধুরা, ওই হতভাগ্য বাবার মুখ থেকে, মায়ের মুখ থেকে কিছু কথা জেনে নি। ছেলে আর বৌমা আর একটা বাচ্চা আছে। রিয়াকে বলছে আমি আসতেছি, তুমি রেডি থাকো, মাকে নিয়ে ওখানে যাব। জীবনে ভাবি নাই আমার এই ছেলের জীবনে যে এই জিনিসটা আসবে। আমার ছেলে আমাদের অন্ন জোগাড় করতো। মঙ্গলবার বিতানে স্ত্রীর সাথে কথা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। উনি কি কথা বলেছিলেন শুনে নিই। বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার আশ্বাস দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাতে বিতানের বৈষ্ণবঘাটার বাড়িতে যান অরূপ বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাতে বিতানের বাড়ি যান অরূপ দাস। বুধবার বেহালার বাড়িতে বিতানের মা বাবার সঙ্গে দেখা করেন ফিরহাদ হাকিম। বিতানের বাবা কি করতেন সেটাও একটু শুনি। বাবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন। দুর্গাপুরের স্কুলেই বিতানের পড়াশোনা, সেখানে অনেক বন্ধু, তাদের চোখে জল।
স্কুলে পড়াশোনা করতেন মানে সেখানে তো বন্ধু আছে, আর বন্ধুদের চোখে জল। এই চোখে জল নিয়ে বন্ধুরা কি বলছেন চলুন শুনে নিই। আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল, এইভাবে ট্যুর প্ল্যান আছে ওর, ইভেন দুর্গাপুর ওর আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুর আসার প্ল্যান হয়েছিল, সবকিছু আমরা জানতাম। বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশন আর পসিবল হবে না ইন ফিউচার, সেটাই খারাপ লাগছে। বিতানের কথা শেষ, এবার আসবো সমিত গুহর কথা। ওনারও কিছু কথা জেনে নিই। বিতানের মতোই 16 এপ্রিল কাশ্মীর বেড়াতে যান বেহালার শখের বাজারের সমীর গুহ। কেন্দ্রীয় সরকারি কর্মী, স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে যান। ঘুরতে গিয়ে জঙ্গি নাশকতায় প্রাণ গেল সমীর গুহ। সমিত গুহর শালা, উনি কি বলছে? 16 তারিখে গেছিল, আজকে অ্যাকচুয়ালি ফেরার কথা ছিল। আমার দিদি, আমার জামাইবাবু আর মেয়ে। বুধবার সমীর গুহর বাড়িতেও যান ফিরাদ হাকিম। জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে পুরুলিয়ার ঝালদার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এবার আসবো পুরুলিয়া ঝালদার 5 নম্বর ওয়ার্ডের মনীষ রঞ্জন মিশ্র, ওনার কথা। মনীষ রঞ্জন মিশ্রও হায়দ্রাবাদে পোস্টেড আইবি অফিসার। মনীষ ছোট থেকেই মেধাবী, খেলাধুলায় সেরা, বেড়াতে খুব ভালোবাসতেন। সেই বেড়াতে গিয়েই জঙ্গিদের গুলিতে প্রাণ চলে গেল। मेरे जिगर का टुकड़ा को हमसे छीन लिया, मेरे लाल को हमसे छीन लिया, इतना अच्छा लड़का। মঙ্গলবার কথা বলেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার বার্তাও দেন। বুধবার তাদের ঝালদার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কাশ্মীরে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তার সাক্ষী আছে দুজন। এবার তাদের মধ্যে প্রথম একজনের কথা শুনে নেব, তার ভয়েস রেকর্ড আপনাদের শোনাবো। ওনার বাড়ি ছিল হুগলি, আর উনি অনেক ভাগ্যচক্রে বুদ্ধির জোরে ফিরে এসেছেন। আমরা কালকে পহেলগামে ঢুকেছি দুপুর 2:30 নাগাদ, 2:30 হবে। এবার ঢুকে ওখান থেকে আমরা ওই আমাদের হোটেলটা অনেকটা দূরে ছিল, পহেলগাম মেইন স্পট থেকে প্রায় 16 কিলোমিটার দূরে। হ্যাঁ, তারপর ওই লাগেজ হোটেলে রেখে আমরা মেইন যে ওদের যে ট্যাক্সি স্ট্যান্ড ওই পহেলগামে, যেটা একদম মেইন সেন্টারে, ওখানে গেছিলাম। ওখানে গিয়ে ওই 100-200 মিটার মতো হেঁটেছি। ওই সেখান থেকেই আমাদের যাবার জন্য অনেকেই বলেছিল, ওই যারা ঘোড় সাওয়ার থাকে বা কিছু অনি যারা নিয়ে যায়, ওরা বলেছিল বৈশারণ ভ্যালিতে যাওয়ার জন্য। ওখান থেকে 6.5 কিলোমিটার দূরে। ওই ওখানে যখন ওই হাঁটতে হাঁটতেই রেস্টুরেন্টে ঢুকবো এমন সময় আর কি কিছু লোক আর কি বলতে শুরু করলো ওখানকার যে বৈশারণ ভ্যালিতে वहाँ पर फायरिंग हो रहा है। তো এটা শুনেই দেখলাম চারদিকে একটা আস্তে আস্তে দৌড়াদৌড়ি লেগে গেল, ফুটপাথ থেকে সব দোকানপাট উঠতে শুরু করলো। তারপরে ইয়েরা মিলিটারিরা সব কিছু ছোটাছুটি করছে, গাড়ি আসছে দ্রুত। আমরা প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, প্রচন্ড ভয় পেয়ে দেখি সবাই তখন দৌড়চ্ছে। আমরা ওই তাড়াতাড়ি করে গাড়িওয়ালাকে ফোন করে আবার সেই ইয়েতে ঢুকে গাড়ি নিয়ে ড্রাইভারকে বললাম যে হ্যাঁ হোটেলে চলে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হোটেলে যাওয়ার সময় তখন প্রচন্ড গাড়ির লাইন, মানে তখন সবাই যে যার মতো ওই এলাকাটা আছে, প্রায় 100 গাড়ি। আর মিলিটারিদের গাড়িগুলো সব উল্টো দিক দিয়ে আসছে, আর অ্যাম্বুলেন্স। মানে অন্তত পক্ষে 8 ঘন্টার মধ্যে দেখলাম প্রায় 100-রও বেশি বোধহয় হয়তো বা ইয়ে হবে না, 50টা মতো হয়তো অ্যাম্বুলেন্স হবে। আর সেনার যে গাড়ি যাচ্ছে একটার পর একটা প্রায় 60-70টা তো হবেই। ঠিক আছে, তারপরে আমরা আস্তে আস্তে মোটামুটি তাও লেগে গেছে আমাদের 40-45 মিনিট লেগে গেছে, তারও বেশি হবে হোটেলে পৌঁছতে। গাড়ি করে এখন আমরা পহেলগাম থেকে ফিরছি বলতে ওদিকে তো রামবানে তো প্রচন্ড ধস নেমে রাস্তা বন্ধ, চলাচল করছে না, যার জন্য এখন গাড়ি নিয়ে মুঘাল রোড ধরে আবার আমরা জম্মুতে ফেরার চেষ্টা করছি আর কি। ছেলেও তো ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ভয় মানে কালকে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেছিল। ওর মধ্যে একটা রীতিমতো টেনশন কাজ করছিল, চোখ বড় বড় যেতে কেঁদে ফেলছে। হ্যাঁ, মানে ইয়ে মানে বমি করার মতো অবস্থা হয়ে যাচ্ছে, মানে আমরাই ওকে দেখে ভয় পেয়ে গেছিলাম।
যে পরিস্থিতি হচ্ছে। তারপর ওকে খুব করে বোঝালাম, বুঝিয়ে টুঝিয়ে একটু মিথ্যেও বললাম যে ওরা ধরে ফেলেছে, ওদেরকে আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ওর টেনশনটা একটু কমেছে। আমরা রাত্রে ঘুমোতে পারিনি, কালকে রাত যখন 11:30 12টা বাজে তখন আমরা শুধু শুয়ে আছি, কিন্তু ঘুমোতে পারছি না, খালি টেনশন হচ্ছে কোথায় বোধহয় জঙ্গিরা এলো বা কিছু একটা ঘটনা ঘটে গেল হোটেলে। উনি মৃত্যুর মুখ থেকে কিন্তু ফিরে এসেছেন। বাঙালির হারহীন অভিজ্ঞতা, বুদ্ধির জোরে প্রাণে বাঁচলেন আরও একটা পরিবার। আর ওনার নাম ছিল দেবাশিস ভট্টাচার্য, তার স্ত্রীর নাম ছিল মধুমিতা দাস ভট্টাচার্য। তো চলুন ওনাদের মুখ থেকেও কিছু কথা শুনে নিই। যখন গোলাগুলি শুরু হয় প্রথম আমরা খুব বুঝতে পারিনি। একজনকে জিজ্ঞেস করেছিলাম, স্থানীয় একজন ফটোগ্রাফার, ও আমাকে বলল যে মাঝে মাঝে বাঁদর নেমে আসে টুরিস্টদের উৎপাত করে, এজন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ব্ল্যাঙ্ক ফায়ার করে। তো সেভাবে ক্যাজুয়ালি নিয়েছি। তারপর ফায়ারিং এর সংখ্যাটা বাড়তে থাকলো, 2 3। আমার ছেলে ছিল আমার পাশে উল্টো দিকে মুখ করা, সে দেখলো তার চোখের সামনে 2জন মানুষ হেঁটে যাচ্ছে, একজন গানম্যান খুব কাছাকাছি গিয়ে একজনকে গুলি করে ফেললো। তো এটা দেখে সে আমাকে ইশারা করলো এবং আমি, আমার স্ত্রী, আমার ছেলে আমরা একটা গাছ এর নিচে আশ্রয় নিলাম। তারপর আমাদের এখানে আরো লোকজন, মুহূর্তের মধ্যেই 15 জনের মতো মানুষ আমরা ওই গাছতলায় শুয়ে পড়লাম। তখন গানম্যান আমাদের এখানে এলো। একজন লোক তখনও শুতে পারেননি, তিনি দাঁড়িয়ে আছেন, শোবেন ভাবছেন হয়তো। তাকে একটা কিছু বলে আর 1 সেকেন্ডের মধ্যেই সরাসরি গুলি করে লুটিয়ে পড়েন আমার পাশে। ওনার পা আমার কাঁধের উপর এসে পড়ে এবং পরে আমি জ্যাকেটে একটু রক্তের দাগও দেখেছি, তবে ভদ্রলোকেরই হবে হয়তো। তো তারপর ওখানে আমাদের একটু পাক খায় কয়েকবার, ঘুরে মানুষটা ঘুরতে থাকে, আমাদের দিকে কটকট করে তাকায়, মুখটা ঢাকা। আর এখানে লোকজন সবাই ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল। দেখা দেখি আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মিলেই বলছি। তো লোকটি নাকি, আমি তো আর চোখ তুলে তাকাইনি, লোকটি এটা বুঝতে পেরেছি লোকটি আমাকে প্রশ্ন করছে, ক্যা বল রহে হো। আমি তো একটু ভয়ে গলাটা জড়িয়ে যাচ্ছে, তবুও ওই লা ইলাহা ইল্লাল্লাহই বলার চেষ্টা করেছি, বলেওছি। ছেলে নোটিশ করেছে, আমার একটু পেছনে ছেলে শুয়েছিল, ছেলে নোটিশ করেছে যে আমার দিকে গান পয়েন্ট করা ছিল, সেটা আস্তে আস্তে উঠিয়ে লোকটা আরো কয়েকবার আমাদের পাক খেয়েছে। এখানে একজনকে মেরে আমরা 15 জনের মতো মানুষ শুয়ে আছি, কয়েকবার পাক খেয়ে তারপর গাছটা পেরিয়ে আমাদের ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। প্রায় 20 মিটার মতো দূরে সরে যাওয়ার পরে আমরা দৌড়ে পেছনের দিকে ফেন্সিং এর কাছাকাছি ছিলাম আমরা, তো দৌড়ে আমরা ফেন্সিং এর ওখানে যাই। 10 ফুট মতো উঁচু হবে ফেন্সিং। কোনোভাবে ফেন্সিংটা আমরা ক্রস করি, আরো কয়েকজনও করে, এবং তারপরে আমরা পাহাড়ে উঠতে শুরু করি। চড়াই অনেকটা পথ উঠলাম। তারপর কোন দিকে যাচ্ছি এগুলো খুব স্পষ্ট নয় আমাদের কাছে সেখানে, এবং তখনও কিন্তু নিচে গুলির শব্দটা শুনছি। 8 ঘন্টা মতো গুলির শব্দ শুনেছি এবং আমরা পাহাড়ে 2 ঘন্টার কিছু বেশি সময় ছিলাম। তো ঘুরতে ঘুরতে পাহাড়ে আমরা ওই ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে এগোচ্ছিলাম। একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছাই। সেই গ্রামের একজন, ওই সময়ে আমার মোবাইলে নেটওয়ার্ক আসে, আমরা যে ড্রাইভারকে নিয়ে গেছিলাম ড্রাইভার ফোন করে, এবং আমি তো ড্রাইভারকে কোন জায়গায় আছি বোঝাতে পারি না। তো তখন ওই কাশ্মীরি একটি বাড়িতে আমরা ঢুকি এবং বাড়ির মহিলাটি বাইরে ছিলেন, কিছু কাজ করছিলেন। বললাম যে আপনি একটু বুঝিয়ে দিন আমরা কোন জায়গাতে আছি এবং কোন পথে আমরা নামবো। তো মহিলাটি বুঝিয়ে দিলেন কাশ্মীরি ভাষায়। তারপরে উনি আমাদের বলে দিলেন যে এই পথে আপনারা এগিয়ে যান, আপনারা নামুন। তারপর ড্রাইভার আমাদের ঘোড়ার শহীদদের সঙ্গে যোগাযোগ করে ঘোড়াও এই পথে এগোতে থাকে। তো আমরা অনেকটা পথ এগিয়ে নেমে তারপর আমাদের ঘোড়াগুলিকে পাই। তখন আমাদের সঙ্গে ছত্তিশগড়ের একটি পরিবারও বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু স্ত্রী এবং মা এবং মেয়ে, 7 বছরের হবে মেয়েটার বয়স, আর মা। কোন রকম আমাদের সঙ্গে চলতে পারছিলাম না আমরা কেউই, কোন রকম কষ্ট করে আমরা ওই ঘোড়ার পাশে এসে পৌঁছাই। ঘোড়া আমাদের সবাইকে নিয়ে নিচে নেমে আসে। তখন তারপরে আমরা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ হয়, ড্রাইভার এগিয়ে আসে এবং আমরা সরাসরি পেহেলগাঁও থেকে শ্রীনগরে চলে আসি। আপনারা যখন গিয়েছিলেন ওখানে, যখন উপলব্ধি করতে গেছেন, অনুভব করতে গেছেন একটা ভূস্বর্গের অনুভূতি পেহেলগাঁওয়ের ওই ভ্যালিতে, তখন কি কোনো সেনাবাহিনীর
চলাচল দেখেছেন? পুলিশ ছিল? না, ছিল না, অন্তত আমার চোখে পড়েনি। প্রথম যে ছবি দেখিয়েছিলাম তাদের নাম ছিল বিনয় এবং তার স্ত্রীর নাম ছিল হিমাংশী, আর সদ্য বিবাহিত ছিল তারা। বেড়াতে গিয়ে বেড়ানোটা যেভাবে উপভোগ করতে পারবে, আর ওরা যে উপভোগ করছিল পুরো একটা নায়ক নায়িকার মতন। আর গানটা দিলে তো কপিরাইট পড়ে যাবে, তাই গানটা দিলাম না, কিছু ভিডিও শেয়ার করলাম। উনি কি ভাবতে পেরেছিলেন যে এই সুখের সময় এই দুঃখের পরিণত ওনার স্বামী বিনয়ের সারা শরীর গুলিতে ঝাঁঝরা করে দিয়ে গেল। আচমকায় বদলে গেল সব কিছু, চোখের সামনে অন্ধকার, আর ভয়ঙ্কর সেই ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। থমকে গেল সময়। নরক হয়ে যাওয়া ভূস্বর্গ থেকে কান্নার রেশ ছড়িয়ে পড়ল বিশ্বের প্রান্তে। সেনাবাহিনী স্ত্রীদের মন কি অন্য ধাতুতে তৈরি হয়? কিভাবে এরকম শক্ত হতে পারে চলুন দেখিনি। অফিসারদের স্ত্রীরাও কি অন্য ধাতুতে তৈরি হন? তা না হলে সত্য স্বামী হারার এমন দৃঢ়তা আসে কোত্থেকে? এর আগেও পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সেনা অফিসারের স্ত্রীর ছবি নাড়িয়ে দিয়েছিল বিশ্ববাসীকে। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এখানেই তো শেষ নয়।